আমায় বকবিনি তো? না, বকবো না, চল। আমায় মুক্কি কিনে দিস? আরে দেবো দেবো। 1 পয়সার মুখ আমাকে কিনে এনে দিবি? 1 পয়সার মুখই কিনে দেবো, কাল কিনে দেবো, ঠিক আছে? তাই দিস। গল্পের প্রতি ভালোবাসা থেকেই আমাদের এই পথ চলা। আমাদের এই চ্যানেলে আপনারা যেমন পাবেন বিভিন্ন কালজয়ী সাহিত্যিকদের অমর সৃষ্টি, ঠিক তেমনি আপনাদের শিহরণ জাগাতে থাকবে গা ছমছমে ভূতের গল্প, টান টান উত্তেজনার গোয়েন্দা কাহিনী, আর হৃদয়ে দোলা দেওয়া ভালোবাসার গল্প। অর্থাৎ সাহিত্যের সব ধরনের স্বাদ নিয়ে আমরা সাজাচ্ছি আমাদের এই ছোট্ট জগৎটি। একটি গল্পকে জীবন্ত করে তোলার পেছনে যে দীর্ঘ পরিশ্রম থাকে তার সার্থকতা কেবল আপনাদের ভালোবাসায়। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন কাজ করার পথে সবচেয়ে বড় উৎসাহ আর প্রেরণা। চলুন শুরু করা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী গল্প সীতানাথের বাড়ি ফেরা। সীতানাথ আজ 2 মাস পর বাড়ি যাচ্ছে। ট্রেন ছাড়তেই সে আনন্দে একখানা গান ধরলে গুনগুন করে, কিন্তু তখনই মনে হলো, উফ, খোকার কাছে পৌঁছবি সে কি আজ? বাবা, সারা রাত ট্রেনে কাটবে। এই 2 মাস সে যে কি করে ছিল সেই জানে। যখন সে চলে আসে, 2.5 বছরের খোকা পিটু তার জামা আঁকড়ে ধরে বললে, বাবা, আমি তোমার সঙ্গে যাব। তুই যাবি? তবে তোর মা যে কাঁদবে। কাল আসবো 9টার গাড়িতে। খোকার কাছে যত গাড়ি যায় সব 9টার গাড়ি, আর ভবিষ্যৎ কাল মাত্রেই কাল। বাবা, তুই 9টার গাড়িতে যাবি? হ্যাঁ। আমি যাব কাল। তাহলে মার কাছে কে থাকবে? কাল আসবো। ওর মাও ওকে বুঝিয়ে বলেছিল। খোকা, তুই যাবি আর আমি কার কাছে থাকবো? কাল আসবো। না, আমি কি তোকে ছাড়া থাকতে পারবো? তোমার জন্য মুরগি কিনে নিয়ে আসবো। যেদিন আসি সেদিন সকাল থেকে খোকা ব্যস্ত হয়ে মাকে বলতে লাগলো, মা, আমার জামা দাও। কেন রে? বাবার সঙ্গে যাব। কোথায় যাবি? কলকাতা। আবার কবে আসবি? কাল আসবো। কিছুতেই ছাড়লে না খোকা। জামা গায়ে দিয়ে স্টেশনে এলো। গাড়ি এলে বাবার কোল আঁকড়ে জামা টেনে ধরে রাখলো। ইঞ্জিনটা সশব্দে প্ল্যাটফর্মে ঢুকবার সঙ্গে সঙ্গেই সে বাবার জামা মোক্ষম এঁটে ধরলে। খানিকটা ইঞ্জিনের ভয়ে, খানিকটা বাবা পাছে পালায় ওকে ফেলে সেই ভয়ে। তখন সে দিশাহারা হয়ে বলছে, ও বাবা, আমি যাব। আমি 9টার গাড়িতে যাব। আমি তোর সঙ্গে যাব বাবা। গাড়ি বাসি দিলে, কত বোঝালে সীতানাথ। খোকার এক বলি, তার আকুল কান্নার মধ্যে, আমি তোমার সঙ্গে যাব বাবা। আমি 9টার গাড়িতে যাব। ও বাবা, বাবা, আমি যাব। আমি 9টার গাড়িতে যাব। আমি তোর সঙ্গে যাব বাবা। গাড়ির লোক এবং স্টেশনের লোক হাসতে লাগলো ব্যাপার দেখে। সীতানাথ নির্মম ভাবে খোকার হাত জোর করে ছাড়িয়ে দিলে এবং খোকাকে তার জ্যাঠতো ভাইয়ের মেয়ের কোলে দিয়ে ছুটে এসে ট্রেনে উঠল। ধীরে ধীরে ট্রেন স্টেশন ছাড়লো। খোকা আছাড়ি পিছাড়ি খেয়ে আর্তনাদ করছে বিনার কোলে। ও বাবা, বাবা, আমাকে নিয়ে যা। আমি 9টার গাড়িতে যাব।
গাড়িতে উঠে পেছন দিকে সীতানাথ চেয়ে দেখল খোকাকে। ক্রমে ওর মূর্তি মিলিয়ে গেল, স্টেশন দূরে চলে গেল। সীতানাথের চোখ জল ভরে এসেছে। পাছে গাড়ির লোক টের পায়, সে জানলার বাইরে চেয়ে রইল। একজন কে বললে, আপনার ছেলে বুঝি? হ্যাঁ। অপরিচিত লোকের সঙ্গে এ নিয়ে বেশি কথা আলোচনা করবার ইচ্ছে নেই সীতানাথের। তাছাড়া তখন কান্নায় তার গলার স্বর আড়ষ্ট। সে তাড়াতাড়ি জানালার বাইরে চেয়ে যেন মনোযোগের সঙ্গে আকাশের মেঘ লক্ষ্য করতে লাগলো। নইলে তার চোখের জল সবাই টের পেয়ে যাবে। সকলে ভাববে ছেলেকে ফেলে রেখে আসতে হলো বলে অত বড় মানুষটা কাঁদছে। এরা এরা কি কিছু বুঝবে তার মনের ব্যথা? এরা কি বুঝবে খোকাকে ছেড়ে থাকতে হবে বলে কাল সারা রাত তার ভালো ঘুম হয়নি? কাল সারাদিন খোকাকে সে কাছছাড়া করেনি, খোকাও তার কাছছাড়া হয়নি। কেবল বলেছে, বাবা কাল তোর সঙ্গে আমি নটায় গাইতে যাব, নিয়ে যাবি তো? কেন, তুই মার কাছে থাকবি? না, তাহলে আমি কাঁদবো। তোকে না দেখলে তোর মাও কাঁদবে, বুঝেছিস? কাল আসবো। রাত্রে কার কাছে শুবি? তোর কাছে। খাবি কি? মুক্কি। 2-3টে স্টেশন গেল সীতানাথের কান্না সামলাতে। ওকে না দেখে খোকা এই 2 মাস কেমন করে থাকবে? ওই বা কেমন করে থাকবে খোকাকে না দেখে? চাকরিতেও ছুটি পাবে না, বা তেমন অবস্থাও নয় যে অত দূর থেকে খোকাকে সে দেখতে আসবে। এই 2 মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত সে খোকার কথা ভেবেছে। এক এক সময় বড্ড অসহ্য হতো। হাতের কলম ফেলে দিয়ে সে চোখের জল চাপতে বাইরে এসে দাঁড়িয়ে থাকতো সে সময়। একদিন তার মুখ দিয়ে যন্ত্রণার চোটে উফ শব্দ বেরিয়ে গিয়েছিল। পাশে নলিনী গুহ বসে, সে ওর মুখের দিকে চেয়ে বললে, কি হলো? ও বললে, পেটে বড় যন্ত্রণা হচ্ছে ভাই। পেটে কি খেয়েছিলে? ও ভাই, ইলিশ মাছ। ও তাই? নরেশ বাবুর কাছ থেকে হোমিওপ্যাথি ওষুধের 1 ডোজ খেয়ে আসুন না, বড্ড কষ্ট হচ্ছে না? না, এখন একটু কম। মহা মুশকিল, কিছু ভাববারও জো নেই লোকের মাঝখানে বসে। খোকার কথা ওদের সামনে বলে লাভ নেই, ওরা কিছু বুঝবে না। তার মনের সে নিদারুণ কষ্ট, শুধু দাঁত বের করে হাসবে। খোকা অত ভালোবাসে কেন তাকে? খেলা করবে, নিজের বয়সী ছেলে মেয়ে কত এসেছে, তাও বলবে, বাবা খেলা করবি? আয়। তোরা খেল। না বাবা, আয় না, খেলা করবি। ওর কাপড় ধরে টেনে নিয়ে খেলায় নামিয়ে তবে ছাড়বে। খাবার সময় তার হাতে ভিন্ন খাবে না, কোথাও যেতে দেবে না। জামা গায়ে দিলেই অমনি হেসে বলবে, বাবা বেড়াতে যাবি? আমাকে নিয়ে যাবি তো? চলো। আমায় বকবি নে তো? একবার খোকাকে নিয়ে বেড়াতে গিয়ে কি কারণে ওকে চড় মেরেছিল, খোকা সেই কথা মনে করে রেখে দিয়েছে। বাবার সঙ্গে বেরোবার আগেই বলবে, আমায় বকবি নি তো? না বকবো না, চল। আমায় মুক্কি কিনে দিস? আরে দেবো দেবো। 1 পয়সার মুখ আমাকে কিনে এনে দিবি? 1 পয়সার মুখি কিনে দেবো, কাল কিনে দেবো, ঠিক আছে? তাই দিস। কত দূর গাড়ি এলো, মোটে 12 গাড়ি যেন আর চলছে না। ঘুমোবার চেষ্টা করে দেখলো সীতানাথ। ঘুমোলেই অমনি খোকা এসে হাসি মুখে সামনে দাঁড়ায়। ওর মুখ যেন স্পষ্ট মনে হয় না, যেন ভুলে গিয়েছে খোকার মুখ। কতক্ষণে গাড়িটা গিয়ে পৌঁছবে? আজ 15-20 দিন দেশের চিঠি পাইনি। কেন এমন হলো? 2-3 খানা পত্র দিয়েছে, তারও কোনো উত্তর পায়নি। এমন তো কখনো হয় না। উফ, এই কদিন সাহেবগঞ্জে কি ছটফট করেই কেটেছে। রোজ ভেবেছে, দিন গুনেছে, আর কতদিন আছে? আর 7টা দিন, আর 6 দিন, আর 5 দিন। দিন যেন আর যেতে চায় না। একটা দিন
এত লম্বা হয় কেন? আগে তো দিনগুলো আসতো আর যেত, তত বোঝাই যেত না যে দিনগুলো এত লম্বা হয়। তারপর গতকাল রাত্রে যখন সে বিছানায় শুতে গেল, তখন সে শুধু প্রতীক্ষা করেছে কতক্ষণে সকাল হবে। ভালো ঘুম হয়নি। জানলা দিয়ে চেয়ে দেখেছে, ঘুম ভেঙে উঠে একবার উঠল, তখন ঘড়িতে ঢং ঢং করে বাজলো দুটো। একবার উঠল, তার কিছু পরে বাজলো তিনটে। এক ঘুমে রাত ভোর হয় অন্যদিন। আজ এমন হয় কেন? আবার ঘুমোলো। তখন চেয়ে দেখলো জানলা দিয়ে বাইরে চমৎকার জ্যোৎস্না। প্রথমটা জ্যোৎস্না বলে বোঝা যায়নি, ভোরের আলো বলে মনে হলো। ওর বহু প্রতীক্ষিত প্রত্যুষ্টি, যেদিনে বলতে পারবে আজ আমার খোকার কাছে যাওয়ার দিন। কিন্তু না, ওটা শেষ রাতের জ্যোৎস্না। সকালে এখনো বিলম্ব আছে। ঢং ঢং করে বাজলো চারটে একটু পরেই। এইবার সে ঘুমোবে। এবার উঠে দেখবে সকাল হয়ে গিয়েছে। 2 মাসের আকুল প্রতীক্ষার সেই সকালটি, যে সকাল কোনোদিন আসবে বলে বিশ্বাসই হয়নি ওর, যে সকাল ছিল কামনার সপ্ত সমুদ্রের পারে, তা এলো ওর চোখের সামনে রূপ ধরে। সত্যিকার পাখি ডাকা সেই অপরূপ সকালটি। তারপর কত কষ্টে সকাল হলো। আজ সে রওনা হবে খোকার কাছে। পৃথিবীতে এমন অপূর্ব সকাল নামে। ট্রেন কত দূরে এলো। গাড়ির মধ্যে বড্ড গরম, ঘুম আসে কই। সীতানাথ শুয়ে শুয়ে ভাবতে লাগলো, নৈহাটি থেকে খোকার জন্য নিতে হবে লেবেন চুষ, খেজুর, কোনো একটা খেলনা, একটা জামা, স্ত্রীর জন্য একখানা কাপড়। খোকা কেমন বলতো, কোন জায়গা থেকে ফিরলে? বাবা কোথায় গেছিলে? অমুক জায়গায়। আমার জন্য কি আনলি? মুখি? ভালো কথা, ও মুরগি বড় ভালোবাসে। মুরগি কোথা থেকে নেবে ওর জন্যে? রানাঘাটের মুরগি বেশ ভালো, সেখান থেকেই নেবে। আর কি খাবার নেওয়া যাবে? খোকার জন্য কিছু রসগোল্লা। আবার সীতানাথ ঘুমিয়ে পড়ল। নৈহাটি পৌঁছে গেল গাড়ি। রানাঘাটের ট্রেনের এখনো অনেক দেরি। হাত মুখ ধুয়ে সে চা খেয়ে নিলে, তারপর খোকার জন্যে বাজার করলে। ট্রেন এলো বেলা 9টায়। তক্ষুনি সে উঠে বসল। ট্রেনগুলো আজকাল এত আস্তে আস্তে যায়। স্বাধীনতা লাভের পর সব গোলমাল হয়ে গিয়েছে। আগেকার ট্রেন অনেক জোরে চলত। একটা স্টেশনে যদি বা দয়া করে থামে, ছাড়তেই চায় না। তাড়াতাড়ি ঘন্টা দিয়ে দিয়ে না কেন বাবু, এত কি তোমাদের কাজ? চাই কেক, ভালো কেক, এতে আছে মাখন, ডিম, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যার দাম 2 আনা, আমাদের কোম্পানির প্রচারের জন্য তাই দিচ্ছে 1 আনায়। বাড়িতে ছেলে মেয়েদের জন্য নিয়ে যান, আগে খান পরে দাম। ভাই সকল, ভালো কেক, প্রতুল কোম্পানির ইংলিশ কেক। এই কেক, এদিকে এসো তো। কত দাম? ভালো হবে তো? আরে নিয়ে যান না মশাই, এই গাড়িতে আমি 1 বছর ধরে কেক বিক্রি করছি। সবাই জানে আমায়, বুঝলেন? প্রতুল কোম্পানির কেক বললে সবাই চেনে। ভালো না লাগে তো লাইনের উপর ছুঁড়ে ফেলে দিন, দাম ফেরত দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, দাও 4খানা, 14 পয়সা দিই। খোকা এই জিনিস কখনো খায়নি। পাড়া গাঁয়ের শিশু, সে চিনেছে শুধু মুরগি। বড় খুশি হবে। এই কোন স্টেশন? ও, এখনো মদনপুর আসেনি। না, এদের নিয়ে আর পারা গেল না। ইঞ্জিনের কয়লার আঁচ কি নিভে গেল নাকি? রানাঘাট। তাড়াতাড়ি নেমে পড়ল সে। ওদিকের লাইনের গাড়ির কত দেরি। আচ্ছা, আগে মুরগি টুরগি কেনা যাক না। পাকা কলা বিক্রি হচ্ছে। খোকা কলা খেতে ভালোবাসে। একবার খোকা বলেছিল, আমাকে একটা পয়সা দিও। কেন রে খোকন? আমি তোকে কলা কিনে দেব। হায় রে খোকা, তুই জানিস নে 1 পয়সায় আজকাল
কোন জিনিস পাওয়া যায়? হ্যাঁ, তুই সেকেলে সরল শিশু, কিছুই বুঝিস নে। 13.5 আনা গেল মুরকি আর কলা কিনতে, তাও মাত্র 4টি পাকা কলা খোকনের জন্য। 5 পয়সা করে এক একটি কলা। মুশকিল হলো টিকিট করতে এসে ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। বন্যার জলে হরিনারায়ণপুরের নিচে কোদলা নদীর পুল ভেঙে গিয়েছে, লাইনের ওপর জল, ট্রেন চলাচল আজ 3 দিন ধরে বন্ধ আছে। কবে খুলবে তা কেউ বলতে পারলে না। দেশ বন্যাতে নাকি ভেসে গিয়েছে। সর্বনাশ! সীতানাথের কান্না এলো প্রায়। এখন সে কি করে? 3 দিন সে কোথায় থাকবে? তাকে তাহলে আবার কি সাহেবগঞ্জে ফিরে যেতে হবে? কত জিনিস যে খোকার জন্য কিনেছিল, মুরকি, কলা, লেবেন চুষ, সেসবের কি হবে? একজন লোকের সঙ্গে হঠাৎ ওর দেখা হয়ে গেল। তার মুখে ও শুনলে চুনি নদীর ঘাট থেকে নৌকা ভাড়া পাওয়া যায় ওদিকে যাবার জন্য। সে নিজে যাবে কোলাকুলবেড়ে গ্রামে। সীতানাথের গ্রাম কুলবেড়ে থেকে কোলাকুলবেড়ে 5-6 ক্রোশ উত্তরে। একখানা নৌকা ওরা ভাড়া করলে চুনি নদীর ঘাট থেকে। বেলা 9টার সময় নৌকা ছাড়ল। মাঝির মুখে শুনলে তাদের গাঁয়ের দিকে বন্যা নেই। হরিনারায়ণপুরের নিচে পুল ভেঙেছে কোদলা নদী ও ভাঙন নদীর বানে। মাঝিকে বললে, কতক্ষণে কুলবেড়েতে ভেড়াতে পারবে? তা কি বলা যায় বাবু, জলের কাণ্ড, সাজ হতে পারে। চুনি নদীর জলে ঢল নেমেছে। রানাঘাট টাউন ছাড়িয়ে দুধারে পাড়াগা। ভাদ্রের নদী কুলে কুলে ভর্তি। বাবলা গাছে হলদে ফুল ফুটেছে। বুনো কচুর লম্বা লম্বা ফুল ফুটেছে জলের ধারে। আউশ ধান কাটছে চাষিরা নদীর দুধারে হলদে খেতে। সীতানাথ চূর্ণি দিয়ে নৌকা করে জীবনে প্রথমবার এলো এদিকে। মাঝে মাঝে গ্রামের ঘাটে মেয়েরা ঘড়া ভরে জল নিয়ে ভিজে কাপড়ে ডাঙায় উঠছে, বাঁশ বনের পথে অদৃশ্য হয়ে যাচ্ছে। ওর বেশ লাগছিল। কালিকা সুন্দরীর ফুলে নদীর ধার ছেয়ে গিয়েছে এক এক জায়গায়। কাশের ফুল বর্ষার হাওয়ায় দুলছে। সাদা কাশ ফুলে বনবনানী নদী তীর যেন শুভ্র বর্ণের হাসি হাসছে। নীল আকাশ, গাংচিল ছোঁ মেরে মাছ ধরছে। জেলেরা দুয়ারি পাচ্ছে জলে নেমে। ও জিজ্ঞাসা করলে, কি মাছ হবে হ্যাগা? চিংড়ি, নৌকা কোথাকার? রানাঘাটে। কনে যাবে? এবার সীতানাথকে কথা বলতে না দিয়ে মাঝি ধমক দিয়ে বললে, তোমার সে খোঁজে কি দরকার? হ্যাঁ, যেখানেই যাই। লোকটা অপ্রতিভের সুরে বললে, ও মা, তা জিজ্ঞেস করলেও দোষ। ক্রমে বেলা পড়ে গেল। বাঁশ বনে সোনার সরকির মতো নতুন বাঁশের কোর নীল আকাশে খেলে উঠছে চারিদিকে। বন ধুধুলের হলুদ বরণ ফুলের পাপড়িতে পাপড়িতে প্রজাপতির নৃত্য। বন শিমের নীল ফুল ছোপের মাথায় অনুকূল স্রোতে তরতর বেগে নৌকা এগিয়ে যাচ্ছে। মাঝির জন্যে এক গাঁ থেকে ওরা মুড়ি কিনে দিলে, নিজেরাও দুটো খেয়ে নিলে। হ্যাঁ মাঝি, কুলবেড়ে আর কত দূর? এখনো দূর আছে। পানাসতের বাউরে গিয়ে পড়বে, তারপর কুলবেড়ে। সন্ধে হবে? সন্ধ্যের পর একদণ্ড রাত্রিও হবে। একটা গায়ের পাশে কি গাছে মাকাল লতার ফল পেকে টুকটুক করে দুলছে। হঠাৎ ওর মনটা কেমন করে উঠল। সেবার ওদের গ্রামে পুরনো ডুমুর গাছে মাকাল ফল পেকে অগ্নিধারা লাল টুকটুক করছিল। তখন পিটু আরো ছোট। ও বললে, ওই দেখো খোকা, ইবু, লেবু লেবু। খোকা বললে, ইবু ইবু দিবি বাবা? দাঁড়া পারি। ভালো, আমি কাল ইবু দিয়ে ভাত খাবো। খেও। আমায় বকবিনি তো? না না, কাল ইবু দিবি? আরে এখনই দিচ্ছি, আবার কাল কেন? দাঁড়া, একটা কঞ্চি পাচ্ছি নে, বড় উঁচু। মনটার মধ্যে কেমন করে উঠল। মাঝিকে বললে, গোটা কত পাকা মাকাল ফল নিলে হতো, থামাও নৌকো। ও কি হবে বাবু? কিছু না, ওই
ছেলেপুলেরা খেলা করবে। চলুন, আগে অনেক আছে। এখন বেলা পড়ে গিয়েছে, বন ঝোপের মধ্যে নামে না। মনে পড়ল কোনো দোষ করে ফেলে খোকা ওর কাছে এসে ভয়ে ভয়ে বলতো, যেমন সেবার ওর হাত ঘড়িটা নিয়ে নাড়াতে গিয়ে হঠাৎ হাত থেকে ফেলে দিয়ে এবং মায়ের বকুনিকে, বাবা আমি দুধ কইনি, আমি ভালো। খুব ভালো, তুমি দুধটু করনি তো? কে দুধটু করেছে তবে? না, রবি দুধ করে, চন্দন দুধ করে। বাবা আমি ভালো। খুব ভালো, তবে ঘড়িটা কে ভেঙেছে? মা। ও বটে। একবার খোকার টাইফয়েড হয়েছিল, জ্বরের ঘরে সে কেবল বলতো, বাবা অসুখ ছেড়ে গেলে ভালো তেল মেখে নদী থেকে নিয়ে আসবো। সীতানাথের বুক কেঁপে উঠত। নদীতে নাইবার কথা বলছে কেন? এটা কি খারাপ লক্ষণ? জ্বরের ঘরে কেবল ডাকতো, বাবাই, ও বাবাই, এই যে খোকা। বাবাই আমার কাছে বুঝো, কোথাও যাস নে। আবার খানিক পরে বালিশ থেকে মুখ উঠিয়ে বলতো, বাবাই নয়েছে তো? আরে আছি আছি। শুয়ে নয়েছ নাকি? আরে বসে আছি। থাকো, আমি ঘুমোই। ঘুমো ঘুমো। কি একটা দুর্গন্ধ বেরোলো হঠাৎ। মাঝি ও তার সহযাত্রী নাকে কাপড় দিলে, বললে, কিসের গন্ধটা হে? মাঝি কিছু না বলে আঙুল দিয়ে দেখালে। ডাঙার দিকে শিমুল তলায় জল চুরির দামে একটা মরা আটকে রয়েছে, পাখানা উঁচু করে আছে আকাশের দিকে, হাঁটু মুড়ে যেন দুপুরের আহারের পর বিশ্রাম করছে। একটা চওড়া ঘাসের ডগা ও সাদাটে ছাতা ধরা হা করা মুখটার মধ্যে মরাটার উপরকার ডাঙার শিমুল গাছটাতে একটা শকুনি বসে। ওর মনটা ছ্যাঁত করে উঠল। এসব বড় অলক্ষণ। কেন ওটা দেখলে সে? এই ভরা সন্ধেবেলাতে ওটা দেখবার কি দরকার ছিল? বামে সব শিবাকুম্ভ, দক্ষিণে গো মৃগদ্বিজ। আচ্ছা, মরাটা যখন প্রথম দেখলো তখন মরাটা ওর কোন দিকে ছিল? বাঁ দিকে? বাঁ দিকে না না না, ডান দিকে? না না না, বাঁ দিকেই। ওই বাবু, চন্দনতলার ঠাকুর বাড়ির ঘাট। সে কি, তাহলে তো বেশি দূর নেই। মনে মনে সে চন্দনতলা জাগ্রত কালী ঠাকুরের কাছে কত প্রার্থনা করলে খোকা যেন ভালো থাকে, গিয়ে যেন তাকে ভালো দেখতে পায় সে। আর বেশি দূর নেই। ওর বুকের কাছে কি যেন দুলে উঠল। আকাশে সপ্তর্ষি মণ্ডলের অগ্নিরেখা বিরাট প্রশ্ন নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। এসে গেল ওদের গ্রামের ঘাটে। এবার খোকার সঙ্গে দেখা হবে। কতদিন সে খোকাকে দেখেনি। ওর মুখ যেন আর স্পষ্ট মনেও পড়ে না। খোকার মুখ যেন সে ভুলে গিয়েছে। খোকার মুখের কথা এতদিন যেন আরব্য রজনীর রূপকথা ছিল। আজ তা কি এত কাল পরে বাস্তব রূপ নেবে? সত্যিকার খোকা ওর সামনে এসে দাঁড়াবে। স্বপ্নের খোকা নয়, কত বিনিদ্র রজনীর স্বপ্নের সঙ্গে তার তফাৎ থাকবে তো। এই বড় মুহূর্তটির জন্য যেন বিশ্ব সৃষ্টি, সমস্ত বিরাট নবমণ্ডলের ঘূর্ণমান নেবুলা রাজি, মৃগশিরা, সপ্তর্ষি, শুকতারা, কালপুরুষ সব নিজ নিজ কক্ষে ভ্রমণশীল, শুধু তার এই পরম মুহূর্তটি সম্ভব ও সার্থক করে তোলবার জন্য। নইলে ও সব অসার, অর্থহীন। প্রেম নেই যে বিশ্বে, সেটা আবার কি একটা বিশ্ব? সে ধূম ভস্য হয়ে মহাবোমে মিলিয়ে যাক না। কে দেখেছে কিসের সার্থকতা ওর অস্তিত্বের? সর্বং সহা ধরিত্রী মাতার কোলে যাপিত এই মধুর মুহূর্তগুলির প্রেমের বাণীর দিক থেকে দিগন্তরে, নিহারিকা থেকে নিহারিকান্তরে, এক নাক্ষত্রিক দ্বীপ থেকে দ্বীপান্তরে ছড়িয়ে পড়েছে। তাই বিশ্ব বেঁচে আছে, বিশ্ব দীর্ঘজীবী হয়ে আছে, নতুবা বিশ্ব নাভিশ্বাস তুলে খাবি খেত। ওদের পাড়ার ঘাটে নৌকা লাগলো। কচু বনে
ঝিঝি ডাকছে। অন্ধকার মাস বনের মধ্য দিয়ে পথ। শিয়াল ডাকলো কেন? আচ্ছা, শিয়াল ডাকা কি ভালো? জোনাকি জ্বলছে তেলেকুচোর ঝোপে। নিমাই জেলের সঙ্গে দেখা। সে জাল কাঁধে নিয়ে নদীর দিকে যাচ্ছে। বললে, কেডা যায়? ও বললে, আমি সীতানাথ। নিমাই, ভালো আছো? কে? খুড়ামশাই এলেন? ভালো আছেন? নিমাই যেন দ্রুতপদে চলে গেল। আর কোনো কথা বললে না কেন? বাড়ির সবাই ভালো আছে তো? নিমাই অত তাড়াতাড়ি চলে গেল কেন? যেন সামনে থেকে পালিয়ে যেতে পারলে বাঁচে। হয়তো তা নয়, হয়তো ওর মাছ ধরবার সময় বয়ে যাচ্ছে, এই জন্যে সে ছুটছে নদীর দিকে। এই তো কাঁঠালতলা দিয়ে রাস্তা, সামনে শম্ভু চক্রবর্তীর বাড়ি। শম্ভুদা চণ্ডীমণ্ডপে দাঁড়িয়েছিল। বললে, কে? সীতানাথ, বাড়ি এলে? নৌকোয়? হ্যাঁ দাদা। আচ্ছা, যাও। আর কিছু বললেন না কেন শম্ভুদা? বাড়িতে খোকা কেমন আছে এ কথা জিজ্ঞাসা করতে সাহস হলো না ওর। আচ্ছা, শম্ভুদার মুখে একটা কি একটা ঢাকবার চেষ্টা করছে বলে মনে হলো না? বামে সব শিবা কুম্ভ, দক্ষিণে গো মৃগদ্বিজ। বামে সব শিবা কুম্ভ, দক্ষিণে গো মৃগদ্বিজ। বামে সব শিবা কুম্ভ, দক্ষিণে গো মৃগদ্বিজ। মরাটা কোন দিকে ছিল যখন ও প্রথম মরাটাকে দেখলে? ওই তো বাড়ি। অন্ধকার কেন? আচ্ছা, আলো জ্বলছে না কেন রান্নাঘরে? ওর বাপ বেজায় ভারী হয়ে গিয়েছে, পার চলছে না, গলা আড়ষ্ট হয়ে আর সুর বার হচ্ছে না। বাড়িতে সুধা আর খোকা আর একটা ঝি ছাড়া কেউ থাকে না। কার নাম ধরে ডাকবে? ঝির না সুধার না খোকনের? না, পা এত ভারী কেন? ডাকতে গিয়ে গলা দিয়ে সুর বার হচ্ছে না কেন? সারা পথ সাহেবগঞ্জ থেকে আজ দুদিন এক রাত্রির আকুল প্রতীক্ষার পরে নিজের ঘরের দৌড়ে এসে প্রাণের ধারা শুকিয়ে গেল কেন? কি হয়েছে? নিমাই জেলে কথা বললেন না কেন? শম্ভু চক্রবর্তীর সঙ্গে এতকাল পরে দেখা, সে ভালো করে কথা খুলে না কেন? মাসবন তেঁতুল গাছের নিচে অন্ধকার বাড়িটার ওর আড়ষ্ট মুখের ও মরা ছাগলের চোখের মতো অর্থহীন চোখের দিকে চেয়ে নীরবে দাঁড়িয়ে রইল, কোনো কথা বললে না। তেঁতুলের ডালে লক্ষ্মী প্যাঁচার কর্কশ আওয়াজ, সঙ্গে সঙ্গে ঝটফট করে উড়ে যাওয়ার শব্দ। চমকে শিউরে উঠলে সীতানাথ। এমন সময়ে পথের ওপর আলো এসে পড়ল। কারা আসছে ওদিক থেকে? গলার স্বর শোনা যাচ্ছে, সুধার গলা যেন। পরক্ষণে বিনোদের মা ঝি লণ্ঠন নিয়ে পথের সামনে এসে পড়ল। পিছনে সুধা ও তার কোলে খোকা। লণ্ঠনের আলোতে দেখা গেল স্পষ্ট। বিনোদের মা চেঁচিয়ে বলে উঠলে, ও মা, এই যে দাদা বাবু অন্ধকারে দাঁড়ায়। আমরা গেছিলাম রায়বাড়ি সত্যনারায়ণের সিন্নির প্রসাদ পেতে, বাড়ি চাবি দিয়ে। আর কোনো কথা ওর কানে গেল না। খোকা হঠাৎ অবাক হয়ে ওর দিকে চেয়ে দেখছিল। পরক্ষণে সে মারকুল থেকে নেমে দৌড়ে হাত বাড়িয়ে ওর দিকে ছুটে আসতে আসতে বলল, বাবা, ও বাবা, তুই কোথায় গেলি? আমার জন্য মুখে এনেছিস? ও বাবা। তারপর ওর গলা দুহাত দিয়ে জড়িয়ে ধরল। সীতানাথ নিচু হয়ে ওকে কোলে তুলতে গেল। খোকা আদরের সুরে বললে, বাবাই, ও বাবাই, মুখে এনেছি বাবাই। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। গল্পটি ভালো লাগলে দয়া করে আপনার প্রিয়জন যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে বাংলা সাহিত্যকে ছড়িয়ে দিন। আর আমাদের নতুন সব গল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে
অল নোটিফিকেশনটি অন করে দিন। পরের গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি। আর ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।